ইউক্রেন আত্মসমর্পণ করেছে, ইউক্রেন হেরে গেছে, যেটি নিয়ে ইউরোপীয় নেতাদের উদ্বেগ। ইউরোপকে দূরে সরিয়ে কিংবা ইউরোপীয় নেতাদের উদ্বেগকে পাশ কাটিয়ে এই যুদ্ধ বন্ধ প্রক্রিয়া কতটা টেকসই হবে? ইউরোপকে পাশে রেখে মানে ইউক্রেনকে কোন রকম কিছু না জানিয়ে ফাইনাল একটা চূড়ান্ত চুক্তির রূপ তাদেরকে জানান। ইউক্রেনে বিপুল পরিমাণে সম্পদ আছে, সেটা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট চেয়েছিলেন পুরো শতকরা 100% রেভিনিউ যুক্তরাষ্ট্র সেখান থেকে নিবে, ওটা ডেভেলপ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিরা, এই দায়িত্ব দিতে হবে, পুরো রেভিনিউটা তারা পেয়ে যাবে। কিন্তু একটা জিনিস রাশিয়া বলেছে যে ন্যাটোর মেম্বার হতে পারবে না। জেলেনস্কি এখনো বলতেছে আমি প্রেসিডেন্সি ছেড়ে ন্যাটোর মেম্বার করে দেব। 2 বছর আগে তুমি করলে তুমি একটা সম্মানের সাথে ব্যাপারটা শেষ হইতে পারতো, এখন তুমি হিউমিলিটেড হয়ে তুমি চুক্তিতে যাচ্ছ, ব্যাপারটা তাই হবে আপনি যাই বলেন না কেন। ম্যাক্রো একটি আশঙ্কার কথা বলছিলেন, তিনি বলছেন কোনোভাবেই যাতে যুদ্ধটা এমন ভাবে বন্ধ না করা হয় যে ইউক্রেন আত্মসমর্পণ করেছে, ইউক্রেন হেরে গেছে, যেটি নিয়ে ইউরোপীয় নেতাদের উদ্বেগ সেটি তারা প্রকাশ করছেন বারবার। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আছেন সেই আর্থিক বিষয়গুলো নিয়ে, তিনি কত টাকা বেশি দিয়েছেন, খনিজ সম্পদ কিভাবে পাওয়া যাবে সেসব বিষয়গুলো নিয়ে বলছেন। ইউরোপকে দূরে সরিয়ে কিংবা ইউরোপীয় নেতাদের উদ্বেগকে পাশ কাটিয়ে এই যুদ্ধ বন্ধ প্রক্রিয়া কতটা টেকসই হবে? যুদ্ধ বন্ধ হয়ে যাবে সম্ভবত, তবে সেটা একটা অত্যন্ত খুব খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতের জন্য কোন রাষ্ট্র আরেকটা রাষ্ট্র যখন অ্যাগ্রেসর ভূমিকা পালন করে, আক্রমণ করে, সেই আক্রমণে সেটা মানে যুদ্ধবিরতি যদি হয়, সেটা শান্তি চুক্তি হয়, আক্রমণের জন্য আক্রমণকারীকে দোষী বলা, তার থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা থাকা, এবং যে রাষ্ট্র আক্রান্ত হলো সে যাতে ক্যাপিচুলেট করছে, মানে বাধ্য হয়ে আত্মসমর্পণ করছে, যেটা এখানে আপনি একটু উল্লেখ করলেন আপনার সামারিতে, সেরকম যেন মনে না হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেছেন এবং তার নির্দেশে যুক্তরাষ্ট্রের যে টিম তাদের সাথে কথাবার্তা বলছে, যেভাবে তিনি তা সামারাইজ করছেন তার অগ্রগতি সম্পর্কে, তাতে মনে হচ্ছে যে ঘটনাটা প্রায় ওইরকমই হতে যাচ্ছে। অর্থাৎ ইউরোপকে পাশে রেখে মানে ইউক্রেনকে কোন রকম কিছু না জানিয়ে ফাইনাল একটা চূড়ান্ত চুক্তির রূপ তাদেরকে জানান, এই ধরনের একটা ব্যবস্থা। মানে যে দেশ আক্রান্ত হলো অথবা এমনকি আক্রমণকারীকেও তাদের সাথে কথা বলতে হবে, এখানে তার সাথে কথাই হচ্ছে না। শর্তটা কি, কিভাবে এটা পূর্ণ না, হয়তো সামান্য একটু একটু আলোচনা এগিয়ে গেলে একদম চূড়ান্ত পর্যায়ে শেষের দিকে যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন পুতিনের সাথে কথাবার্তা বলে মোটামুটি রূপরেখাটা ফাইনাল করবেন। ইউরোপেও কেউ আর এখানে তারা পাত্তা দিচ্ছেন না। শেষ পর্যন্ত ইউরোপের অনেক অনুরোধে চাপে আজকে যেটা তিনি বললেন একটা, সেটাও একটা উল্লেখযোগ্য অগ্রগতি। ইউরোপ বলছিল যুদ্ধবিরতিতে বা শান্তি চুক্তি হলে সেখানে চুক্তিটা রক্ষা করার গ্যারান্টার হতে হবে যুক্তরাষ্ট্র, এটা নিশ্চয়তার জন্য এক, প্লাস ইউরোপ তার সৈন্যবাহিনী পাঠাবে, তাদের সৈন্য পাঠাবে সেখানে শান্তি রক্ষা হিসাবে। এইটার ব্যাপারে তিনি আজকে মানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ম্যাক্রোর সাথে তিনি যখন হোয়াইট হাউসে কথাবার্তা বলছিলেন, তারপরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন হ্যাঁ ইউরোপের সৈন্য তারা গ্রহণ করবে, তবে সেখানে আরেকটা ব্যাপার আছে। কিছুদিন আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তার ন্যাটো রাষ্ট্র হিসেবে কারো থেকে নেবে না, এইখানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির হিসাবে রাষ্ট্রগুলো পাঠাবে অথবা ইন্ডিভিজুয়াল রাষ্ট্র হিসাবে ইউরোপিয়ান দেশগুলো পাঠাবে। ইতিপূর্বে মানে প্রথম এই ধরনের প্রস্তাব করেছিলেন ফ্রান্সের ম্যাক্রো, আর গত সপ্তাহে প্রস্তাব করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বৃহস্পতিবার ওয়াশিংটন আসছেন ট্রাম্পের সাথে কথা বলার জন্য। ফলে ইউরোপিয়ানরা একটা সৈন্যবাহিনী সেখানে পাঠাবে, সবাই মিলে তাতে কন্ট্রিবিউট করবে, জয়েন্ট হতে পারে, আলাদা হতে পারে, তারা হয়তো 20-50 হাজার সৈন্য সেখানে পাঠাবে, এই একটা ব্যাপার মোটামুটি। এখন এটা একটা বিরাট ব্যাপার। আর যেটা বলছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্র নিজেই মানে সাধারণ পরিষদে একটা প্রস্তাব উত্থাপন করেছিল, সেইটা পরবর্তীতে ইউরোপিয়ানদের চাপে সংশোধন সহ যখন সেটা
ভোটে দেওয়া হয়, সেটা ভোটে সংশোধনী সহ গৃহীত হয়েছে। তাতে রাশিয়াকে অ্যাগ্রেসর বলা হয়েছে, আক্রমণকারী। কিন্তু যুক্তরাষ্ট্র যে মূল প্রস্তাবের উত্থাপক, সে নিজেই সেটাতে ভোট দেয়নি। যাই হোক, পরবর্তীতে নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব গৃহীত হয়েছে, যুক্তরাষ্ট্রেরই প্রস্তাব। সেই প্রস্তাবে যে মানে 10টা রাষ্ট্র পক্ষে, 5টা রাষ্ট্র বিপক্ষে ছিল। কিন্তু বিপক্ষে মানে বিপক্ষে তারা মানে ভোট কেউ দেয়নি আর কি। ভেটো ভেটো দেয়নি, বিরত থেকেছে। জি। বিরত থাকার কারণে সেটা পাস হয়েছে। এই বিরত যারা ছিল তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম ইউরোপিয়ান বন্ধু ব্রিটেন এবং ফ্রান্সও আছে। নিরাপত্তা পরিষদের ইউরোপিয়ান 2 সদস্য তার থেকে বিরত থেকেছেন। ফলে এইটাও এক ধরনের, এই যে পশ্চিমা অ্যালায়েন্সে, মৈত্রীতে একটা বিরাট মানে প্রশ্নবিদ্ধ সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এবং ইউক্রেনের যুদ্ধ সম্ভবত দ্রুত শেষ হয়ে যাবে, একটা চুক্তি হবে। আরেকটা কথা, ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য বা যুদ্ধবিরতির আগে আপনি যেটা বলছেন, জেলেনস্কির সাথে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসবেন, একটা মানে ওই দেশের মিনারেল রিসোর্স, ওই দেশের কিছু খনিজ সম্পদ আছে, অত্যন্ত রেয়ার খনিজ সম্পদ, গ্রাফাইট এবং অন্যান্য, যেটা রাশিয়াতেও বেশ কিছু আছে, এগুলো আহরণ করা হয়নি এখনো। এবং ইউক্রেনের গুলো আহরণ শুরু হয়নি এগুলো। একমাত্র রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেটা বলা হয়, এই ধরনের বেশ কিছু খনিজ আছে, কয়েক ডজন তালিকাতে আছে। একমাত্র চীন সবগুলো আহরণ করে, সারা পৃথিবীর ম্যাক্সিমাম সাপ্লাই চীন থেকে আসে। চীন ইচ্ছা করলে কমিয়ে দিলে পৃথিবীর অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, তো ইউক্রেনে বিপুল পরিমাণে সম্পদ আছে। সেটা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট চেয়েছিলেন পুরো 100% রেভিনিউ যুক্তরাষ্ট্র সেখান থেকে নিবে, ওটা ডেভেলপ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিরা, এই দায়িত্ব দিতে হবে, পুরো রেভিনিউটা তারা পেয়ে যাবে। ফাইনালি এখন যে চুক্তি মোটামুটি ভাবে তৈরি হয়েছে, যার খসড়া ইতিমধ্যে জানা গেছে সংবাদপত্রের মাধ্যমে, সেটাতে তার 50%, ওইটা একটা আলাদা অ্যাকাউন্টে 50% টোটাল যে আয় হবে ওই খনিজ আহরণের পরে, তার রেভিনিউ 50% একটা অ্যাকাউন্টে জমা হবে। সেটা যুক্তরাষ্ট্রের এখতিয়ারে প্রধানত থাকবে, তবে সেটা আবার পুনর্বিনিয়োগ করা হবে ওই দেশে। ফলে আগে যেভাবে উনি কড়াকড়ি শর্ত দিয়েছিলেন এই একটা, আর আপনি যেটা বলছেন, উনি বলছেন $300-350 বিলিয়ন যুক্তরাষ্ট্র দিয়েছে, সেটার বিনিময়ে উনি $500 বিলিয়ন চেয়েছিলেন। জেলেনস্কি একদম সেটা সরাসরি নাকচ করে দিয়েছেন। এখন আর ওইটার থেকে তারা কিছুটা সরে এসছে। ফলে আপাতত যেখানে দেখা যাচ্ছে, আরেকটা কথা আছে এখানে, রাশিয়ার প্রেসিডেন্ট তাকে রোপ দিয়েছেন। রাশিয়ার তো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল অনেকগুলো আছে, যে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এসে আমার দেশে এগুলো আহরণ করলে শত বিলিয়ন ডলার আয় করতে পারবে। এবং তার আরেকটা লোভের তিনি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি টাকা পয়সাকে তার দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করেন, ব্যক্তি হিসাবে তার নিজের জন্য, রাষ্ট্র হিসাবে তার দেশের জন্য, সেখানে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করে ফেলেছে, যেগুলো সম্ভবত ট্রাম্প যে চুক্তি ফাইনাল করছেন, সেই অংশগুলো রাশিয়ার দখলেই সম্ভবত থেকে যাবে। সেইখানে টোটাল ইউক্রেনের যে সম্পদ, এই খনিজ সম্পদ, তার কমপক্ষে 1/3 ওই অধিকৃত এলাকা আছে। পুতিন বলেছেন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এগুলো আহরণ করতে পারবে, আমি সেই সুযোগে দেবো। জেলেনস্কির মূল উদ্বেগের জায়গা তো আসলে যুদ্ধ বন্ধ কিংবা শান্তি প্রতিষ্ঠা নয়। এই মুহূর্তে তিনি বলছেন 10 বছর পরও আক্রমণ হতে পারে। তিনি ইউক্রেনের নিরাপত্তা চান। তিনি চান ইউক্রেন আরেকবার রাশিয়া দ্বারা আক্রান্ত হবে না। এবং তিনি বলছিলেন যে আজকেই কিয়েভে যে সম্মেলন হচ্ছিল, সেখানে তিনি বলছিলেন যদি রাশিয়াকে থামানো না যায়, তাহলে ইউরোপের অন্য দেশগুলো 10 বছর মধ্যে আবারও আক্রান্ত হতে পারে। অর্থাৎ ইউরোপ তার সার্বিক নিরাপত্তা কাঠামো কি এই নেগোসিয়েশনে রাশিয়ার কাছ থেকে আদায় করে নিতে পারবে? আপনার কাছে কি মনে হয়? না, দেখুন, এখানে আমি জাস্ট একটা, মহাদল ভাই সুন্দর করে বলেছেন, আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প ইজ আওয়ার ক্লাসিক। এখানে সে ব্যবসা, এই যে $500 বিলিয়ন যে মানে রেয়ার আর্থ মেটেরিয়াল চুক্তি সে অলরেডি করে নিয়েছে। এবং অনেক তো সে 10টা কথা বললে একটা মিথ্যা বলে, যে আলটিমেটলি দেখা গেছে যে আপনি পরিসংখ্যান দিলেন, সে বলতো যে মানে অনেক টাকা $500 বিলিয়ন সে খরচ করেছে, $500 বিলিয়ন সে নিয়ে যেতে চায়।
এই তাদের যে মিনারেল রিসোর্সেস আছে। আচ্ছা, যাকে মহদুল্লাহ বোধহয় এখনো চুক্তির যে ধারাগুলো এটা কিন্তু ঠিক মানে পরিষ্কার নয়, কিন্তু আমার কথা হলো আজকে যে চুক্তি ওরা করতে যাচ্ছে, শান্তি চুক্তি করতে যাচ্ছে, ইদার থ্রু পারসুয়েশন, থ্রু পাওয়ার, মানে ডোনাল্ড ট্রাম্পের তো একটা ফিলোসফি আছে, পিস থ্রু স্ট্রেংথ, নট পিস থ্রু নেগোসিয়েশন। এই পিস থ্রু নেগোসিয়েশন হতে পারতো যে 3 বছর আগে যখন যুদ্ধ শুরু হয়েছে 2 মাসের মধ্যেই, এবং আজকে যেই প্রেক্ষাপটে এই শান্তি চুক্তি হতে যাচ্ছে একই জিনিস কিন্তু ওই সময় বলা হয়েছিল, যে টার্কির মধ্যস্থতা ইসরায়েল ছিল আর কয়েকটা কান্ট্রি ছিল, কিন্তু সেই সময় ইউনাইটেড স্টেটস এবং যুক্তরাজ্য এটার বিরোধিতা করেছিল। বিনিময়ে আমরা কি পেয়েছি? কতগুলো প্রাণহানি, 150,000 people died, 10.6 million people internally displaced, 60% of them মানে fled the country. তারপরে 1.5 million people মানে শিশুরা মানসিকভাবে অসুস্থ, এবং অনেক ক্ষয়ক্ষতি। তারপরে 30% ওদের যে সক্ষমতা আছে এই বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার, হাউজিং, এগুলো নষ্ট হয়ে গেছে। তো এতে কার লাভ হলো? এগুলো আমরা কেন করছি? এগুলো মানে ইউরোপ যে বলে যে তাদের সিকিউরিটির ব্যাপার, কেন রাশাতে এমনিতেই, রাশাকে তো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আমেরিকা, তাই না, 91-এ। সেই সিকিউরিটির ব্যাপার যে বারবার ধুলো তুলছে, এগুলো আসলে ফাও কথা। আমার যেটা মনে হচ্ছে যে অস্ত্র ব্যবসায়ী যারা আছে তারা অস্ত্র যুদ্ধ লাগাই দিতে পারলে অস্ত্র তাদের বিক্রি হবে। কিন্তু দেখেন কন্ট্রাডিকশন কি, এখানে ইউরোপ সাদা মানুষ মারা যাচ্ছে, সারা ইউরোপের লোকজন উঠে পড়ে রাখছে এটা কিভাবে বন্ধ করা যায়, ইয়া করা যায়। এখানে একই সময়ে গাজাতে লোকজন মরতেছে অকুপাইড টেরিটরিতে, কেউ কোনো কথা বলতেছে না। এই কন্ট্রাডিকশনের দুনিয়াতে আমরা বাস করছি, তাদের কাছ থেকে আমরা কি শিখবো? তবে তাড়াতাড়ি একটা, আমি যুদ্ধের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পেরকে আমি 90% ডিসলাইক করি, কিন্তু তার একটা মানে অ্যান্টাই একবার একটা তার অ্যাটিটিউড আছে। আপনি কি জানেন এই যে ডেমোক্রেটরা যখন ক্ষমতায় ছিল, যে মানে কোনো কোনো বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স মোর দেন 10 মিলিয়ন মুসলিম তারা মেরেছে সারা দুনিয়াতে, এই মানে সন্ত্রাসবাদের নিয়ম করে আর কি। আমি মুসলিম কথা বলেন যে মুসলিম অধ্যুষিত কান্ট্রিতে আক্রমণ করেছে বলে। তো এই আমি চাই যে যুদ্ধটা বন্ধ হোক। এটা যুদ্ধ তো একটা পিস ডিভিডেন্ট আছে, সবাই শান্তিতে থাকবে। আর যে কথাটা আপনি বললেন, সুন্দর করে বলেছেন যে ন্যাটোর অংশ হিসাবে যাওয়া আর ইউরোপিয়ান পিস কিপিং ফোর্স হিসাবে যাওয়া, এটা একটা ব্যাপার না। কিন্তু একটা ব্যাপার, যে কথাটা বারবার রাশা বলে আসতেছে, যে এই যে 91-এ যেই জেলেনস্কি আসলো, সেখানে তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টকে বসিয়েছিল ওয়েস্টার্নরা, তাই না? তাদেরকে মানে ম্যানুফ্যাকচার ইলেকশন করে থেকে বসিয়েছে। জেলেনস্কি কিন্তু অনেকটা ডিক্টেটরের মতো কাজ করতেছে, এবং বারবার যখন ওয়ারশো প্যাক্ট ভেঙে যায় 91-এর পরে, ওরা ইয়া ছিল যে তারা ইস্টওয়ার তারা আসবে না, তারা ন্যাটোকে সম্প্রসারণ করবে না, কিন্তু তারা তাদের কথা রক্ষা করেনি। ন্যাটো তারা তাদের সম্প্রসারণ করে রাশিয়ার গোড় দৌড়ায় চলে এসে, যখন তারা ইউক্রেনকে নিতে চাচ্ছিল তখন রাশিয়া বলেছে যে না, নট ইন মাই ডোরস্টেপ। এই জিনিসগুলো তো ওয়েস্ট তাদের চুক্তি বা তাদের তাদের প্রমিসকে ভঙ্গ করেছে, তাই না? আমি রাশিয়াকে গুণগান কাটছি না, একটা দেশকে আক্রমণ করেছে একরক্ষী হিসাবে দেখছি, কিন্তু এই ব্যাপারগুলো তো আপনার সামনে নিয়ে আসতে হবে। এখন আলটিমেটলি কি হলো, অনেকগুলো রক্তক্ষাত, অনেকগুলো টাকা পয়সা, অনেকগুলো মানুষের জীবন নষ্ট। বা রাশিয়া যেটা চাচ্ছিল সেটাই হচ্ছে। রাশিয়া ক্রিমিয়া রাখবে, রাশিয়া ইস্টার্ন যে ডনবাস এরিয়া রাখবে। এখানে যে $500 বিলিয়ন, বাট 1/3 অফ দ্য মিনারেল রিসোর্সের ওখানে আছে। কিন্তু একটা জিনিস রাশিয়া বলেছে যে ন্যাটোর মেম্বার হতে পারবে না। জেলেনস্কি এখনো বলতেছে আমি প্রেসিডেন্সি ছেড়ে ন্যাটোর মেম্বার করে দেব। সে কি অনেক সময় বুঝতে পারে না ন্যাটোর মেম্বার হলে যে ইউক্রেনের যে সিকিউরিটি গ্যারান্টি হবে সেটা না। সিকিউরিটি গ্যারান্টি হবে যদি যে কথাটা মানে ম্যাক্রন বললো আজকে এসে, যে গ্যারান্টি চাচ্ছে ইউনাইটেড স্টেটস গ্যারান্টি দেয়, এবং যে ইউরোপ তাদের সৈন্য সামন্ত নিয়ে, সৈন্য সামন্ত বলতে পিস কিপিং ফোর্স আনে, তাহলে একটা সলিউশন হবে। কারণ আমেরিকা তো অনেক দূরে, তাই না? আমেরিকা এটার সলিউশন তাদের ডোরস্টেপে নেইবারদের করা উচিত। তো ইন এ সেন্স আমি মনে করি যে একটা সলিউশন হবে। এখন ব্যাপারটা হলো কি, আপনি যাই বলেন না কেন, এটা যেন মনে হয় একটা পরাজয় স্বীকার করা, একটা হিউমিলিয়েশন। যেইভাবে হোক না কেন এটা হিউমিলিয়েশন দেখবে, তাই না? 2 বছর আগে তুমি করলে তুমি একটা সম্মানের সাথে ব্যাপারটা শেষ হইতে পারতো। এখন তুমি হিউমিলিয়েটেড হয়ে তুমি চুক্তিতে যাচ্ছ, ব্যাপারটা তাই হবে, আপনি যাই বলেন না কেন। ম্যাক্রন যাই বলো বা ওরা এসে আমাদেরকে যাই বলবেন, সেটা হলো আমার অ্যানালাইসিস।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।